এই ভিডিওটিতে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব তা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তোমরা সবাই পারমাণবিক ভর কথাটি সম্পর্কে কিছুটা পরিচিত হয়ে থাকতে পারো। পারমাণবিক ভর অর্থাৎ পরমাণুর ভর। আমরা যদি একটু চিন্তা করি, আমরা একটু পিছনের দিকে যাই, তাহলে আমরা একটু খেয়াল করতে পারি যে ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন তাদের আপেক্ষিক ভর ছিল প্রোটনের 1, নিউট্রনের 1 এবং ইলেকট্রনের ছিল 1/1840। অর্থাৎ একটি প্রোটন বা একটি নিউট্রনের ভরের তুলনায় 1840 ভাগের 1 ভাগ হচ্ছে একটি ইলেকট্রনের ভর। এখন যদি আমরা একটু চিন্তা করি অক্সিজেন 816 এর কথা, অর্থাৎ অক্সিজেন এর পরমাণু যার ভর সংখ্যা হচ্ছে 16 এবং পারমাণবিক সংখ্যা হচ্ছে 8, এবং এখান থেকে যেহেতু আমরা বের করতেই পারি তার ভর সংখ্যা হচ্ছে 16, পারমাণবিক সংখ্যা হচ্ছে 8 এবং তার ইলেকট্রন সংখ্যা হচ্ছে 8-0, যেহেতু তার চার্জ 0, সুতরাং 8। এখন আমরা যদি এই একটি পরমাণুর ভর চিন্তা করি, তিনটি বিষয় আছে। একটি হচ্ছে প্রোটনের ভর, নিউট্রনের ভর এবং ইলেকট্রনের ভর। প্রোটন আছে 8টি, নিউট্রন আছে 8টি, অর্থাৎ 8 + 8 হচ্ছে 16, তার নিউক্লিয়ন নাম্বার বা ভর সংখ্যা, এবং ইলেকট্রন আছে 8টি। এখন যদি আমরা একটু চিন্তা করি 8 এবং 8 এবং 8টি হচ্ছে ইলেকট্রন, এখান থেকে যদি আমরা একটু চিন্তা করি যে একটি ইলেকট্রনের ভর হচ্ছে একটি প্রোটনের ভরের তুলনায় বা একটি নিউট্রনের ভরের তুলনায় 1840 ভাগের 1 ভাগ, অর্থাৎ 1840টি ইলেকট্রনের ভর ইজ ইকুয়াল টু একটি প্রোটনের ভর। অর্থাৎ 1840টি ইলেকট্রনকে একত্রে করলে একটি প্রোটনের ভরের সমান হবে। সুতরাং সেই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে 8টি প্রোটন এবং 8টি নিউট্রনের তুলনায় এই 8টি ইলেকট্রনের ভরকে আমরা নগণ্য করতে পারি। সুতরাং এই ক্ষেত্রে যদি আমরা এই 8টি ইলেকট্রনের ভরকে আমরা যদি নগণ্য ধরি, তাহলে আমরা ভর পেয়ে যাই টোটাল 16, এবং যেই কারণে আমরা বলি অক্সিজেনের পারমাণবিক ভর হচ্ছে 16। সুতরাং আমি যে কথাটি তোমাদের বলতে চাই সেটি হচ্ছে পারমাণবিক ভর হচ্ছে কোনো একটি পরমাণুর ভর সংখ্যায় তার পারমাণবিক ভর। অর্থাৎ যেমন এক্ষেত্রে অক্সিজেনের ভর সংখ্যা হচ্ছে 16, সুতরাং অক্সিজেনের পারমাণবিক ভর হয়ে যায় 16। যেহেতু আমরা ইলেকট্রনের ভরকে নগণ্য ধরি, এই ভরকে আমরা নগণ্য ধরি, যেহেতু 1840টি ইলেকট্রনের ভর একটি প্রোটন বা একটি নিউট্রনের ভরের সমান। এখন যদি আমরা চিন্তা করি যে ভর সংখ্যাই হচ্ছে আসলে তার পারমাণবিক ভর, অর্থাৎ ভর সংখ্যা নিলেই আমরা পারমাণবিক ভর ক্যালকুলেট করতে পারি, তাহলে কি হয়? অর্থাৎ আমরা যখন পরবর্তী সময়ে পারমাণবিক ভর বা আণবিক ভর ক্যালকুলেট করতে যাব, তখন আমরা কিভাবে কি ব্যবহার করব? এই বিষয়টির জন্য আমরা একটু আরেকটা দিকে আমরা একটু খেয়াল করব, সেটা হচ্ছে আইসোটোপ, অর্থাৎ একই পারমাণবিক সংখ্যা কিন্তু ভিন্ন ভর সংখ্যা বিশিষ্ট একাধিক পরমাণুর উপস্থিতি। যেমন ক্লোরিনের 2 ধরনের আইসোটোপ আছে, একটি হচ্ছে 1735 এবং আরেকটি হচ্ছে 1737। এখন প্রশ্ন হচ্ছে ক্লোরিনের পারমাণবিক ভর আমি কি 35 বলবো নাকি 37 বলবো? এখন মৌল হচ্ছে ক্লোরিন, এক ধরনের পরমাণু আছে যাদের পারমাণবিক ভর হচ্ছে 35, আরেক ধরনের পরমাণু আছে যাদের পারমাণবিক ভর হচ্ছে 37। এখন আমি কি 35 বলবো নাকি 37 বলবো? এই সমস্যা দূরীকরণ করার জন্য যেই নতুন একটি টার্ম বা রাশি ইন্ট্রোডিউস করা হয় তা হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। আপেক্ষিক পারমাণবিক ভর তাহলে কি, আমরা একটু বোঝার চেষ্টা করি। প্রকৃতিতে দেখা যায় ক্লোরিন 1735 এর প্রাচুর্য হচ্ছে 75%, অর্থাৎ যদি 100টি ক্লোরিন পরমাণু প্রকৃতি থেকে আনা হয়, তার মধ্যে গড়ে 75টি হচ্ছে
ক্লোরিন 35 এবং বাকি 25টি হচ্ছে ক্লোরিন 37। এজন্যই বলা হয় প্রকৃতিতে ক্লোরিন 1735 এর প্রাচুর্য হচ্ছে 75% এবং ক্লোরিন 1737 এর প্রাচুর্য হচ্ছে 25%। সো আপেক্ষিক পারমাণবিক ভর এই বিষয়টিকে নিয়েই আসলে ক্যালকুলেট করা হয়, অর্থাৎ প্রকৃতিতে তাদের প্রাচুর্যকে মাথায় রেখে বা হিসাবে রেখে যেই পারমাণবিক ভর গণনা করা হয় তাই হচ্ছে আপেক্ষিক পারমাণবিক ভর। তাহলে আমরা আসো একটু দেখার চেষ্টা করি কিভাবে আমরা আপেক্ষিক পারমাণবিক ভর ক্যালকুলেট করতে পারি। তা হচ্ছে আমরা এই মৌলের পারমাণবিক ভর নেব 35 এবং তার পারমাণবিক ভরকে তার প্রাচুর্য দ্বারা গুণ করব। ঠিক একইভাবে এই মৌলের পারমাণবিক ভর নেব এবং তার প্রাচুর্য দ্বারা গুণ করব। এই দুইয়ের যোগফল নিব, অর্থাৎ এই হচ্ছে আমার 100%, যাকে আমরা তাদের নিজ নিজ পারমাণবিক ভর দ্বারা গুণ করলাম, ডিভাইডেড বাই, যেহেতু আমি পার্সেন্টেজ নিয়েছি তাই 100 দ্বারা ভাগ করব। এটি ক্যালকুলেট করলে যা পাওয়া যায় সেটি হচ্ছে 35.5। সুতরাং ক্লোরিন এর আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 35.5, অর্থাৎ আমরা আপেক্ষিক পারমাণবিক ভর পেয়ে গেলাম। এবং যখনই আমরা ক্লোরিন এর পারমাণবিক ভরের কথা বলবো, অর্থাৎ যখন ক্লোরিনের পারমাণবিক ভর নিয়ে আমরা কাজ করব, তখন আমরা বলবো ক্লোরিনের পারমাণবিক ভর হচ্ছে 35.5। অর্থাৎ যখনই আমরা পারমাণবিক ভর নিয়ে কাজ করব তখন আমরা মূলত এই আপেক্ষিক পারমাণবিক ভরই নিব, কারণ আপেক্ষিক পারমাণবিক ভরে তাদের প্রকৃতিতে তাদের প্রাচুর্যকে হিসাবে রেখে গণনা করা হয়। সুতরাং আমরা কি করব, যে কোনো আইসোটোপের পারমাণবিক ভর ইনটু তার প্রাচুর্য, এরকম ভাবে প্রত্যেকটি আইসোটোপের জন্য তাদের নিজ নিজ পারমাণবিক ভরকে তাদের নিজ নিজ প্রাচুর্য দ্বারা গুণ করব এবং ভাগ করব 100 দ্বারা, পেয়ে যাব ওই মৌলের আপেক্ষিক পারমাণবিক ভর, যেমন ক্লোরিনের 35.5।